ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন দেশের আর্থিক খাতে যে অনিয়মগুলো হয় তার বড় অংশই এই রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমেই হয়েছে। বছরের পর বছর ধরে এই অনিয়মের কারণে ব্যাংকগুলোর স্বাস্থ্য খারাপ হচ্ছে, খেলাফি ঋণ বেড়ে যাচ্ছে এবং সরকার যে করের অর্থ আদায় করে জনগণের কাছ থেকে সেই করের অর্থ দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখার এক ধরনের চেষ্টা করছে, কিন্তু তারপরেও এদের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না। কেন এই ব্যাংকগুলোকে এইভাবে সরকার বছরের পর বছর মূলধন যোগান দিচ্ছে, অথবা এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি কেন হচ্ছে না, তাই নিয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট আজ টিভিএস এর লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য সাজ্জাদ ভাই আমাদের স্টুডিওতে আসছেন। আমরা তার কাছ থেকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি এখন কেমন এই বিষয়ে শুনবো। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার আজকের যে রিপোর্ট, আপনি বলছেন যে বছরের পর বছর ধরে সরকার ব্যাংকগুলোকে মূলধন দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ব্যাংকগুলোর এখন আর্থিক পরিস্থিতি কেমন? ধন্যবাদ আব্দুল্লাহ। আপনি ঠিকই বলেছেন যে ব্যাংকগুলোকে, এই সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোকে বছরের পর বছর আপনার মূলধন দেওয়া হয়, যেটা রিক্যাপিটালাইজেশন বলা হয়। তো সেটা যদি আমরা দেখি যে 2009-10 থেকে আমরা দেখেছি যে 2009-10 থেকে 23-24 পর্যন্ত এই 24-25-এ নাই আর 22-23-এ নাই, এটা ছাড়া বাকি এই 13 বছরেই মূলধন দিয়েছে সরকারি ব্যাংকগুলোকে। তো মূলধনটা কখন দেওয়া হয়? মূলধন আসলে এটা যে রেয়ার শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অন্যান্য দেশেও সেটা ঘটতে পারে। তো সেটা দেওয়া হয়, মূলধনটা দেওয়া হয় আসলে টার্গেট করে, যে তোমার পারফরমেন্সটা ইমপ্রুভ করতে হবে, এই বছরের মধ্যে এই ইন্ডিকেটরে এই জায়গাতে আসতে হবে। তো আমাদের এখানে সেরকম কোনো কিছু না। এই যে সরকার যে টাকাগুলো দিয়েছে, এটা তো আসলে ট্যাক্স পেয়ার্স মানি, যারা ট্যাক্স দিচ্ছে, করের টাকা দিয়ে তাদের এই মূলধনগুলো দেওয়া হচ্ছে। এবং আরেকটা গ্রুপ এখানে বিভিন্ন আপনার ফ্রডের মাধ্যমে টাকাগুলো বের করে নিচ্ছে। তো এটাই ঘটেছে। তো আপনি যদি দেখেন যে আপনি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকেরই একটা রিপোর্ট, যে ক্যাপিটাল শর্টফল নিয়ে, ক্যাপিটাল শর্টফলে আপনি যদি দেখেন যে টোটাল, এটা ডিসেম্বর শেষে রিপোর্টটি পাবলিশ হয়েছে জাস্ট 2 সপ্তাহ আগে, কিন্তু দেখা যাচ্ছে যে 20টি ব্যাংকের, আপনি টোটাল বাংলাদেশি ব্যাংক আছে 61টা, সরকারি, বেসরকারি এবং বিদেশি ব্যাংক সহ। তো এর মধ্যে যদি আপনি দেখেন যে ক্যাপিটাল শর্টফল, সেটা কিন্তু প্রায় 1,72,000 কোটি টাকার মতো পৌঁছেছে ডিসেম্বর 2024 শেষে। তো ক্যাপিটাল শর্টফলটা ধরেন যে এটা আসলে কি, কখন হয়? বেসিক্যালি আপনি, এটা হচ্ছে সে তার রিকোয়ার্ড প্রভিশন সে রাখতে পারে না। তো এটা হলো মূলত এনপিএল বা ব্যাড লোন যেটা হচ্ছে, তো সেগুলোর এগেনস্টে আপনি জানেন যে এনপিএল এর কয়েকটা স্টেপ আছে। তো এটার লাস্ট স্টেপ হচ্ছে যেটা আদায়যোগ্য হচ্ছে না, সেটা ব্যাড লোন, এবং সেখানে 100% প্রভিশন রাখতে হয়। তো এ কারণে ধরেন যে এই যে ও প্রভিশন রাখতে পারছে না, ওর ব্যাড লোন এত হয়েছে, তো সেটা আসলে তার এই ক্যাপিটালটা নাই। তো এটা দেখা যাচ্ছে, আপনি দেখেন জনতা ব্যাংকে এটা নিয়ারলি 53,000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল। কিন্তু এই ব্যাংকটা কিন্তু একসময় বাংলাদেশের বেস্ট, অবশ্যই সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ভালো ব্যাংক ছিল। সেটা জাস্ট 7-8 বছর আগে ধরলেও অন্যান্য সরকারি ব্যাংকের তুলনায় কিন্তু সেটা ভালো ছিল। এবং আপনি এদের এনপিএল হয়েছে 72%-এর মতো। তো একটা ব্যাংক কিভাবে আসলে, যদি এনপিএল এত হয়, ওর এত প্রভিশনের রিকোয়ারমেন্ট হয়, তো সে আসলে তার তো সেই ক্যাপিটালটা নাই। তার যে বিজনেস করে এভাবে, যে আপনি জানেন যে আপনার প্রফিট থেকে কিন্তু প্রভিশন গুলো রাখতে হয়, তো সেটা তো ওর বিজনেসটাও ওভাবে না। এবং দিনের পর দিন আসলে তারা লোন দিয়েছে, সেটা আসলে ডিউ ডিলিজেন্স না করে, প্রপারলি সেটা যাচাই বাছাই না করে করার কারণেই কিন্তু আসলে এই অবস্থা। সাজ্জাদ ভাই, আপনি দুটো প্রসঙ্গ এখানে খুব গুরুত্বের সাথে বলেছেন, যে লোন দিয়েছে, ডিউ ডিলিজেন্স মেনটেন করে নাই, যাচাই বাছাই করেনি। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যেমন সম্পৃক্ত থাকে, পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদও সম্পৃক্ত থাকে। ব্যাংকগুলো দিন দিনের খারাপ হচ্ছে, কিন্তু এই পরিচালনা পর্ষদে যারা থাকেন অথবা টপ ম্যানেজমেন্টে যারা থাকেন, তারা কি কখনো এর জবাবদিহিতার মধ্যে এসেছে? আপনার অভিজ্ঞতা? আপনি দেখেন, আমরা সবসময় দেখেছি যে ম্যানেজমেন্টের লোকজন কিন্তু আসলে দেখা যায় যে
তারাই শেষ পর্যন্ত এটার জন্য ভিকটিম হয়। তারা যে ফেরেস্তা, তাদের দোষ নাই সেটা আমি বলবো না, কারণ কোনো এক্সিকিউটিভ, কোনো এমডি, ডিএমডি বা যারা ডেস্কের ইনচার্জ আছেন, তো আমরা তো কখনো দেখিনি যে কেউ আসলে চাকরি ছেড়ে দিয়েছে এটার প্রতিবাদ করে যে আমি এরকম অনিয়ম করতে রাজি না, আমি চাকরি করব না, সেটা আমরা দেখিনি। তো সেটা ধরেন যে তাদেরও আমি ফেরেস্তা বলবো না, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আপনি পরিচালনা, আপনি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম যদি দেখেন, তো বোর্ড মিটিং গুলো হয় মূলত আসলে লোন স্যাংশনের কারণে, লোন স্যাংশনের জন্য হয় বোর্ড মিটিং গুলো, যতটা না আসলে ব্যাংকের পলিসি স্ট্র্যাটেজি, এগুলো থেকে বেশি হচ্ছে যে লোনগুলো অ্যাপ্রুভ করা, বোর্ডই তো লোন অ্যাপ্রুভ করে একটা সার্টেন অ্যামাউন্টের, সব ব্যাংকেরই আসলে সিওদের একটা লিমিট থাকে, বাট সেটা খুবই কম। তো এটা ধরেন যে ব্যাংকের বোর্ডেরই অ্যাপ্রুভাল লাগে। তো সরকারি ব্যাংকে আপনি জানেন যে ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি, শুরু 80s 90s খুব ভালো ছিল তা না, বাট এগুলো তো দিনে দিনে ভালো হওয়ার কথা, বিকজ আপনি জানেন যে 80s প্রাইভেট ব্যাংক এসে আজকে প্রাইভেট ব্যাংক কোথায় বাংলাদেশে, অনেকগুলো প্রাইভেট ব্যাংক মানে কোয়ালিটির দিক দিয়ে দেখলে। তো আপনি সরকারি ব্যাংক এর ক্ষেত্রে দিনে দিনে খারাপ হয়েছে, এবং ইউ আর রাইট যে এই যে পরিচালনা পর্ষদ আপনি দেখবেন যে গত আমরা যদি জাস্ট 9-10 থেকেই দেখি যে গত 16 বছরে পরিচালনা পর্ষদে, বোর্ড অফ ডিরেক্টরসে আপনি দেখবেন যে সবই রাজনৈতিক নিয়োগ, সবই অনেকেই আছে যে ওই সময় যারা সরকারে ছিল তাদের সরকারের পার্টি করা লোক বা তাদের অ্যাফিলিয়েটেড লোক। সো এই বিবেচনা করে যদি থাকে হচ্ছে আমলারা, কিছু এক্স্যাক্টলি কিছু আমলারা থাকে, তো এগুলো যদি দেওয়া হয় যে পরিচালনা পর্ষদে, আপনি সেটাই দেওয়া হয়েছে প্রতিটা বোর্ডে, এরকম প্রতিটা সরকারি ব্যাংকে দেওয়া হয়েছে, যে কারণে আসলে আপনি দেখবেন যে লোনগুলো, আপনি যদি এখানে যে স্বার্থের যে সংঘাত, সেটা হচ্ছে যে সে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ তার বিভিন্ন পার্টি লোকজন বা পার্টির সাথে যারা জড়িত সেরকম লোককে দিয়েছে। আবার যদি আপনি দেখেন সালমান এফ রহমান ব্যবসায়ী, বেক্সিমকো বাংলাদেশের বড় বিজনেস গ্রুপ, সেটার মালিক, ঠিক আছে, বাট সেও কিন্তু আসলে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ছিল, এবং সে 18 সালের পরে কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, যেটা একটা ক্যাবিনেট বা একটা ফুল মন্ত্রীর একটা স্ট্যাটাসে ছিলেন। তো সে একজন ব্যবসায়ী। আজকে যদি জনতা ব্যাংকের কেস আপনি বলেন, জনতা ব্যাংকে আজকে যে এত ক্যাপিটাল শর্টফল হলো, তো জনতা ব্যাংকের এই ক্যাপিটাল শর্টফলের জন্য আপনারা যদি বলি যে 3টা বিজনেস গ্রুপ, এরা যদি লোন রেগুলার হয়, জনতা ব্যাংকের শর্টফল আপনি ধরেন যে সেটা হচ্ছে বেক্সিমকো গ্রুপের কাছে 23-24 হাজার কোটি টাকা, এখন টোটালি সেটা ডিফল্ট হয়ে গেছে। এস আলম গ্রুপের কাছে আছে অ্যারাউন্ড 10,000 crore টাকা, সেটাও ডিফল্ট। তারপরে হচ্ছে অ্যাননটেক্স, আরেকটা জানেন যে সেখানেও অ্যারাউন্ড 5,000 crore টাকা আছে। তো এগুলো এই যে 38-39 হাজার কোটি টাকা কিন্তু এই 3টা বিজনেস গ্রুপের কাছে। তো এই লোনগুলো যদি আপনার রেগুলার হয়, তাহলে তো আমার এই 38-40 হাজার কোটি টাকার জন্য আমার প্রভিশন তখন দরকার নাই, বিকজ লোনটা রেগুলার। তো তখন কিন্তু জনতা ব্যাংকের এই হেলথটা, আপনি এই খারাপ যে অবস্থাটা, সেটা কিন্তু একটু বেটার হবে। তো এই যে আপনি ধরেন যে আমি কথা বলছিলাম জনতা ব্যাংকের আগের চেয়ারম্যান, বোর্ডের ডিরেক্টর একজন এবং একজন এমডির সঙ্গে, তো যেটা হচ্ছে যে বেক্সিমকোর ক্ষেত্রে যেটা বললেন যে বেক্সিমকো গত 3-4 দশক ধরে জনতা ব্যাংকের সাথে রেগুলার ব্যবসা করে, 4 দশকের মতো কাছাকাছি সময়, এবং তারা বলছে যে বেক্সিমকোর বিজনেস স্টাইলটা এমন যে সে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেয় না, সে হচ্ছে সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, এবং যখন রিশিডিউল করা দরকার তখন একটা ডাউন পেমেন্ট দিয়ে সে রিশিডিউল করে নেয়, এবং 30-40 বছর ধরে নাকি একই স্টাইলে ব্যবসা করছে। এবং ব্যাংকের যেটা বলছে যে তাদের বছরে দেখা যেত বেক্সিমকো থেকে তারা 1 থেকে 2 হাজার কোটি টাকা তারা সুদ বাবদি ইনকাম করতো ইন্টারেস্ট থেকে, এই যে বিভিন্ন ধরেন যে এলসি থেকে শুরু করে লোনের ইন্টারেস্ট সবকিছু থেকে, একটা বিজনেস গ্রুপ থেকে 1,000-2 হাজার কোটি টাকা, তারা বলছে যে এটা তো ভালো ছিল, মানে উইন উইন ছিল। ওকে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা তারা কম পেয়েছে বা পায়নি, বারবার রিশিডিউল করেছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু জনতা ব্যাংকের জন্য কিন্তু এটা একটা উইন উইন সিচুয়েশন ছিল, যে তারা আসলে একটা বড় একটা ইনকাম পেত এই বেক্সিমকো থেকেই পেত। কিন্তু এই যে আপনি যেটা কয়েকটা গ্রুপের নাম বললেন, আমরা এরকম আরো কয়েকটা গ্রুপের নাম সোনালী ব্যাংকের ক্ষেত্রেও শুনে থাকি, যে যেখানে খুব বড় ধরনের ঋণ চলে গেছে।
মানে এই ব্যাংকগুলোর তো সারা দেশে প্রচুর বিস্তৃতি আছে এবং এদের গ্রাম পর্যন্ত এদের শাখা আছে, ডিপোজিটের কোনো ঘাটতিও নেই। আবার ব্যবসা করার জন্য যে তাদের গ্রাহকের কোনো ঘাটতি আছে সেরকমও না, প্রচুর মানুষ এই ব্যাংকগুলোতে ভালো গ্রাহক আছে। ব্যাংকগুলো মানে কি তাহলে এই সামান্য কিছু মানে ব্যবসায়ী গোষ্ঠীর কাছে পড়েই কি আটকে গেল নাকি? ইয়েস, এক্স্যাক্টলি। আপনার জনতা ব্যাংকের এটা বললাম যে দেখেন 3টা ক্লায়েন্ট, এটা কিন্তু আসলে অগ্রণীতেও তাই হয়েছে, আপনি যদি দেখেন যে রূপালীতেও তাই হয়েছে। জাস্ট এখানে আপনি টপ 10 বা টপ 20 বরোয়ার্স যদি দেখেন, এদের হাতেই মেজর লোন কনসেন্ট্রেটেড। এবং এই যে যেটা বললাম যে পরিচালনা পর্ষদও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ছিল, এই যে যারা ব্যবসায়িক গ্রুপ যারা লোন নিয়েছে তাদের মধ্যেও অনেকে ছিল আসলে এই লোনগুলো পলিটিক্যালি আপনার ধরেন যে ইন্টারভেন করা হয়েছে, তাদের লোন দেওয়া হয়েছে, তাদের কোম্পানির ক্যাশ ফ্লো না দেখে, তাদের বিজনেস পোটেনশিয়াল না দেখে তারা কিন্তু এই লোনগুলো দিয়েছে। তো এই প্রতিটা সরকারি ব্যাংকে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। তার আগে বেসিকে তো আপনি 2010-12 সালে সিমিলার টাইপের ঘটনা ঘটেছে সোনালী ব্যাংকে। আপনি যদি দেখেন এখনো হলমার্কের এই 3-4 হাজার কোটি টাকা লোন টানতে হচ্ছে, 1 টাকাও ফেরত পাচ্ছে না। সো এই ধরনের ঘটনাগুলো বড় বড় ঘটনা আসলে আমার ধারণা যে যারা এই যে ফ্রড করে বা যারা স্ক্যামিস্টার তারা আসলে সরকারি ব্যাংকগুলোর বেশি টার্গেট করে। প্রাইভেট ব্যাংকেও হয়েছে, প্রাইভেট ব্যাংকে হচ্ছে যে বোর্ডের ডাইরেক্টররা নিজেরা আপনি যদি ক্যাপিটাল শর্টফলের ইয়েটা বলি যে ধরেন যে জনতা ব্যাংকের সব থেকে বেশি আছে শর্টফল, এরপরে আছে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের, সেটাও 19-20 হাজার কোটি টাকার মতো। তারপরে কিন্তু অনেকগুলো প্রাইভেট ব্যাংক আছে, 20টা ব্যাংকের ক্যাপিটাল শর্টফল আছে, তো অনেকগুলো প্রাইভেট ব্যাংক। তো এই প্রাইভেট ব্যাংক মূলত আসলে যেগুলো এস আলম গ্রুপের কন্ট্রোলে ছিল যে ব্যাংকগুলো, তো সেগুলোতেই কিন্তু একটা বড় একটা অংশ, প্লাস এনবিএল আছে এর মধ্যে। তো এরকম আসলে কিছু ব্যাংকে সালমান এফ রহমানের ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সেখানেও একটা বড় 8-9 হাজার কোটি টাকার ক্যাপিটাল শর্টফল আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে। তো এগুলো কিন্তু সব জায়গাতেই আসলে দেখেন যে মানে 2-4টা হাতে গোনা মানে গ্রাহক, তাদের জন্য কিন্তু ব্যাংকের আজকে এই অবস্থা। এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কথা যখন বললাম, আপনি দেখবেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ডিপোজিট সারা দেশ থেকে ওরা ডিপোজিট কালেক্ট করে, কিন্তু ওদের লোন মাত্র 200 জন গ্রাহকের কাছে। এটা যে নতুন ব্যবস্থাপনা পরিষদ আছেন, চেয়ারম্যান আছেন, তার থেকেই বা ব্যাংকের থেকেই এটা জানা যে মাত্র 200 জন গ্রাহকের কাছেই আসলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অলমোস্ট সব লোন, মানে 80 বা 90 ভাগ লোন, তাদের 90 ভাগের উপরে এখানে লোনগুলো। মানে কিছু লোকজন এগুলো আসলে, তো প্রাইভেট ব্যাংকে এই ধরনের ঘটেছে, কিন্তু সরকারি ব্যাংকে আসলে কেন ঘটবে সেটাই হচ্ছে কথা। এটা আপনি যেটা বললেন যে ট্রাস্ট আছে, ইভেন সরকারি ব্যাংকে ট্রাস্ট আছে, আমরা তো আবার কিছু দেখি যে সরকারি ব্যাংকগুলোতে সরকারের আরেকটা দপ্তর অডিটও করে, সেই সব জায়গায় এই বিষয়গুলো নিশ্চয়ই উঠেও আসে, কিন্তু মানে কোথাও তো আসলে আটকানোর কোনো ব্যবস্থা তো সেরকম ভাবে আমরা দেখি না। এটা এক মানে আপনি যদি বলেন যে হ্যাঁ আটকানোর ব্যবস্থা বা আসলে এগুলো সমাধান কি, তো সেটা প্রথমত কারণটা আসবে আসলে আপনি রাজনৈতিক সদিচ্ছা। যারাই সরকারে থাকুক, সরকারে থাকা এই সরকারি ব্যাংকগুলো সবার একটা ফিলিং কি যে আমরা এখন সরকার, এটার মালিক সরকার। ইট ইজ নট দ্যাট। সরকারের এখানে কয় টাকা, আপনি জনতা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল কত, 2000 কোটি টাকাও না, বা সোনালী ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 2000-2500 কোটি টাকার বেশি হবে না, কিন্তু এদের ডিপোজিট আছে 1.5 লক্ষ কোটি টাকা। তো সেগুলো তো পাবলিক মানি। এই পাবলিক মানির প্রোটেক্ট করতে হবে, বুঝতে হবে যে পাবলিক মানির কাস্টোডিয়ান আজকে সোনালী ব্যাংক বা যে কোনো সরকারি ব্যাংক, পাবলিক এই যে মানুষের টাকা এগুলো বা প্রতিষ্ঠানের টাকা, এগুলো সরকারের টাকা না। তো যারাই সরকারে থাকুক, আগে সরকারে এই যে আমি বললাম যে ডিরেক্টর নিয়োগ দেওয়ার একটা মনে হতো যে ব্যাংকটা মনে হয় তাদের, তো যা ইচ্ছা তাই করা, এই টেন্ডেন্সি থেকে বের হতে হবে। আরো ধরেন যে এখানে আমি কথা বলেছি, ইকোনমিস্টদের সাথেও কথা বলেছি যারা এইসব সেক্টর নিয়ে কাজ করেছেন, গবেষণা, সিপিডি ডক্টর ফাহমিদা খাতুন, উনি পরিষ্কারভাবেই বলেছেন যে সরকারের এতগুলো ব্যাংক তো দরকার নাই, বিকজ এই প্রতি বছর ট্যাক্স পেয়ার্সের টাকা দিয়ে তাদের মূলধন জোগাতে হবে, এবং প্রতি বছর তাদের আবার স্বাস্থ্য আরো খারাপ হবে, আবার পরের বছর টাকা দিবে। তো কি দরকার, অনেকগুলো ব্যাংক আছে দেশে। আপনি সরকার ধরেন যে জানেন যে সোনালী ব্যাংক ট্রেজারি ব্যাংক, এবং সোনালী ব্যাংক টোটাল সরকারি ব্যাংকগুলো 6টা আপনি শিডিউল ব্যাংক যদি দেখি, এদের 40%-এর উপরে 44% প্রবাবলি হচ্ছে যে এনপিএল রেট। এখানে সোনালী ব্যাংকের একটু কম আছে 16%। সোনালী ব্যাংক যদি ধরেন যে এদের আরো খারাপ হতো,
তো এটা এদের সরকারি ব্যাংকের এনপিএল রেট হয়ে যেত 60%। তো সোনালী ব্যাংকেও যে খুব ভালো করছে বিষয়টা তা না। সোনালী ব্যাংকের একটা বড় ইনকাম আছে, আপনি জানেন যে এটা সরকারের ট্রেজারি ব্যাংক, ট্রেজারি ব্যাংক হিসেবে কাজ করে। সো প্রচুর ফিজ অ্যান্ড চার্জেস, তাদের একটা এভরিডে একটা ইনকাম আছে, তাদের একটা বড় ক্যাশ ফ্লো আছে। সো সেটা একটা অন্যতম কারণ। তো এগুলো আসলে পরিষ্কার কথা হচ্ছে ডক্টর ফাহমিদা খাতুন যেটা বলেছেন যে একটা ব্যাংক থেকে সবগুলো বন্ধ করে যাওয়া উচিত। তো আমরা জানি না সেটা, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন আছেন, খুব প্রথিতযশা ইকোনমিস্ট, IMF এ কাজ করা, উনি প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো নিয়ে কাজ করছেন। 6টা ব্যাংকে আপনি জানেন অ্যাসেট কোয়ালিটি রিভিউ রিপোর্ট হচ্ছে, গ্লোবালি রেপুটেড অডিট ফার্মগুলো দিয়ে অডিট করাচ্ছে। তো অনেকের কোশ্চেন হচ্ছে যে এগুলো আসলে সরকারি ব্যাংক নিয়েও করা দরকার, যে তাদের অ্যাসেট কোয়ালিটি কি, আসলে কোথায় এসে দাঁড়িয়েছে। সাজিদ ভাই, মানে আপনার কাছ থেকে শেষ কোশ্চেন এবং সংক্ষেপে শুনতে চাই, এই আপনি যে প্রসঙ্গে বলছিলেন সেই প্রসঙ্গেই, যে এখন বর্তমান সরকারকে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিতে আমরা দেখছি এবং ব্যাংক খাতে সংস্কারের জন্য সরকারের উদ্যোগ রয়েছে। আপনার আসলে পরামর্শ কি? আপনি কি মনে করেন যে এই ব্যাংকগুলোকে মানে যদি ঠিক জায়গায় আনতে হয় তাহলে সরকারের কি করণীয়? বা এই যে কথা আপনি ফাহমিদা খাতুনকে রেফারেন্স দিয়ে বলছিলেন যে একটা ব্যাংক রেখে বাকি ব্যাংক বন্ধ করা, মানে সেই ক্ষেত্রে সরকার কি আসলে মানে এখনই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকার প্রয়োজন আছে কিনা? আপনি জানেন যে এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার যেসব সেক্টরে কাজ করছে, তো তার মধ্যে অন্যতম ব্যাংকিং খাত, এবং ব্যাংকিং খাতে কিছু সফলতা আমরা অলরেডি দেখেছি। যে আপনি যদি দেখেন যে এই যে বললাম যে অডিট হচ্ছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ হচ্ছে, আপনার ধরেন যে ফরেন এক্সচেঞ্জ স্টেবল হয়েছে, সবকিছু বেশ কিছু, এবং কনফিডেন্সটাও কিছু বেড়েছে। সব ব্যাংক তো খারাপ না, আমি বললাম যে 100টা ব্যাংকের মধ্যে আসলে 10-12টা ব্যাংক খারাপ, বাকি কিন্তু আপনি 40-45টা ব্যাংক নট ব্যাড। হ্যাঁ, তো এবং এদের মধ্যে তো অনেকগুলো প্রাইভেট ব্যাংক, দে আর কামিং আপ উইথ নিউ আইডিয়াস, ইনোভেশনস, এবং ফিউচারে আসলে সরকারি ব্যাংক এভাবে টিকতে পারবে না। প্রাইভেট ব্যাংকের কাছে সরকারি ব্যাংক ব্যবসা লস করবে। আপনি অলরেডি কিন্তু আপনি ধরেন যে টোটাল অ্যাসেটের ব্যাংকিং সেক্টরের যদি দেখেন 65%-এর উপরে কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে, এবং প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, ইতিমধ্যে করা শুরু করে। এক্স্যাক্টলি। সো সরকারকে এটা ভাবতে হবে। আমার, আপনি পার্সোনাল পরামর্শ চেয়েছেন, সরকারের সেটা ভাবতে হবে যে তারা আসলে কি করবে। আমি যেটা বললাম যে প্রাইভেট ব্যাংক বসে থাকবে না, তারা এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, এবং সরকারি ব্যাংকের যে এখনো যে বিজনেস স্কোপ গুলো আছে, ওই পকেট গুলো কিন্তু ভালো ক্লায়েন্টদের কিন্তু নিয়ে নেবে, যারা ভালো ক্লায়েন্ট। সো সরকারি ব্যাংকের সার্ভিসও অত ভালো না, প্রাইভেট সেক্টর অতটা বেশি কমফোর্টেবল না। তো আপনি ধরেন যে যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংক করছে, আমি বলবো যে সেটা প্রাইভেট সরকারি সেক্টরেও করা উচিত। যেটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করেছে, যে জানেন আপনি, অর্ডিন্যান্স, তো সেটা কিন্তু উদ্দেশ্য এটাই যে আসলে এই যে উইক ব্যাংকগুলোকে আইডেন্টিফাই করে, তো সেগুলোকে কি করবে এই রিপোর্টের বেসিসে, সেটা যদি অবসায়ন করতে হয় করবে, সেটা যদি মার্জার করতে হয় করবে। তো এই ডিসিশনগুলো আপনার ওই অডিট রিপোর্টের উপরে। তো মাই পয়েন্ট ইজ, আমার পরামর্শ হচ্ছে সরকারি ব্যাংকের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের বা গভর্নরের সেম উদ্যোগটাই নেওয়া উচিত, যে আসলে সরকারি ব্যাংকগুলোর কি অবস্থা, তাদের হেলথ অ্যাসেস করে, অডিট করে, ফরেন্সিক অডিট করে সরকারি ব্যাংকের ব্যাপারেও ডিসিশন নেওয়া দরকার, যে আসলে একটা রাখবে না দুইটা রাখবে না কি করবে, সেটা আসলে ইমিডিয়েট করা উচিত। আদারওয়াইজ যত দিন যাচ্ছে আমরা দেখছি যে তাদের আসলে স্বাস্থ্য খারাপ হচ্ছে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। আমরা এতক্ষণ ধরে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ব্যাংক খাতের পরিস্থিতি সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।